আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শক এবং আমাদের আলোচক রাশেদ ভাই, সবাইকে সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। জামালপুরের একটা গল্প আছে, সম্ভবত আপনাদের অঞ্চলে ওইগুলো চলে, রাশেদ ভাইয়ের ওইখানেও চলে। আমাদের জামালপুরে বাংলা একটা প্রবাদ আছে, খাস বাংলা, কয় ওগো তুমি কি আমার রাখবা না, কয় শালি কিলো বুঝোস না। বুঝতে পারছেন? তো এটা কি বুঝতে বাদ আছে কারো? কূটনীতিক জ্ঞান যাদের আছে, সরে ক খ যাদের আছে, সবাই বুঝতে পারতেছে। এবিসিডি জ্ঞান যাদের আছে, আপনার ডিপ্লোমেসির উপরে, তারা জানে যে এটা একটা, ভারত আমাদের আন্ডার প্রেশারে রেখেছে। ভারত তো আপনাদের মতো, আমাদের ভারত ইতরের তো শেষ অস্ত্র গালি। এখন বস্তিতে যারা থাকে বা যাদের গালাগালি করে অভ্যাস, তারা তো গালাগালি দিবে, কিন্তু কোনো সভ্য লোক তো আর গালি দিবে না, তারা তাদের কাজ করবে। তো ভারত যখন দেখলো আমাদেরকে, তুমি তুমি আমার সেভেন সিস্টার খাই ফেলা বা কলকাতা সাইড দিনে নিবা, হাঁপানি রুগী কাশতে কাশতে এই বক্তব্য দেওয়ার সময় তারা পানি আর ওষুধ দিতে হয়, কাশতাছে, কয় ভারত দখল করবে। লিল্লাখোর, কালকে যদি মাদ্রাসায় লিল্লা দেওয়া বন্ধ করে মৌলভী সাহেবের পেটে ভাত যাবে না, সেও বলে ভারত দখল করবে। রিক্সাওয়ালারা ভারত দখল করবে, ইনকালাব পত্রিকায় আসে। এই দেশের ছাত্র জনতা পাকিস্তান বলি, তারা 3 দিনের মধ্যে ভারত দখল করে। আবার লিল্লাখোর আরেক মৌলভী হেফাজতের আছে, হেফাজতের নেতা দাবিদার, দেখলেই বোঝা যাচ্ছে আর লিল্লাখোর। সে বলতেছে যে ভারতকে 56তম প্রদেশ, এখন বাংলাদেশ ভারতেরকে প্রদেশ ঘোষণা করবে, আমেরিকার প্রদেশ ঘোষণা করবে। এই সমস্ত উন্মাদের সাথে তার কেউ উন্মাদ হবে না। তো ভারত তার মতো সে গেম খেলতেছে। ভারত হচ্ছে চাণক্য নীতির দেশ। চাণক্য নীতি খুবই মারাত্মক একটা জিনিস। আপনি দেখেন, ভারত যদি শুধুমাত্র মেকিয়াভেলির উপরে থাকতো, এই ভারত ভেঙে যেত আরেকবার। এই 75 বছরে আরো 3বার ভাঙতো। কিন্তু ভারত কিন্তু 47 পর আর ভাঙে নাই, বরং পাকিস্তানটা ভেঙে গেছে। কারণ তারা চাণক্য নীতিকে ফলো করে। আর এখন যারা ক্ষমতায় আছে, তারা তো শতভাগ চাণক্য নীতিকে ফলো করে। এখন যারা ক্ষমতায়, এরা, এদেরকে খামচানো হচ্ছে, চুলকানো হচ্ছে, কিন্তু এরা নাক গলাচ্ছে না এদিকে। কারণ তাদের বহুবিধ কাজ আছে। আমার এলাকায় যখন আমার সাথে ঝগড়া করতো, একদিন এক ছেলে আমার বাড়ির সামনে এসে আমার কলার ধরছে। আমার বাড়ির সামনে। গ্রামের মধ্যে তো জানেন তো, যে যার যার গলির কুত্তা তার সাথে সবচেয়ে শক্তিমান, বাঘর সামনে কিছু না। আমার বলো, আর কিছু বললি না কেন? আমি বললাম, দেখ, আমার বাড়ির সামনে আমার কলার ধরছে, আর যদি মারি, আরে মারলে কিন্তু আমি জিতবো, জিতলে কিন্তু ঠকবো। আর যদি ঠকি তাহলে কিন্তু আমি ফিনিশড। যে আমার বাড়ির সামনে মেরে গেছে। আর যদি ওদের পিঠাই মারি, মানুষ বাড়ির সামনে গেছে পরে, তাই তো পিঠাই। তো বাংলাদেশকে কেন কিছু বলে না ভারত জানেন? সরাসরি যারা যদি পিটায়, কোনো বাড়ির কাছে দুর্বল, তারে মারছে, আমার সাথে আয় দেখ, এগুলো বলবে। এই জন্য ভারত চুপচাপ। আবার আরেকদিন এক ছেলে, বয়স কম, আমাকে সে আমার মা বাবা তুলে গালি দেওয়া শুরু করলো আমার এলাকায়, আমার বাজারে। আমি হা করে তাকায় আছি। এখানে আমার বন্ধু বান্ধব আশেপাশে আছে, আমার কাজিন যাইতেছে, গালি দিল। আমি কিছুই বললাম না। আমার লোকজন বলে, ফরিদ তুই আর একটা থাপড়া, মানে ওজন এত কম, ওই জাহিদ পাড়ার, কষা পাড়ার মতো একটা থাপড়া। তখন আমি নিয়মিত মার্শাল আর্ট প্র্যাকটিস করি, তখনকার কথা। আমি তো একটা থাপ্পড় দেই, সে 3 দিন আর উঠে দাঁড়াইতে পারবে না। আমি আর কিছুই বলি নাই। আর আমি গালি তো আমি দেবই না কাউকে। তো মা বাবা তুলে তো আমি কাউকে গালি দিই না। বড় জোর শাশুড়ি তুলে গালি, কেউ যদি আমার মার তুলে গালি দেয়, আমি তার শাশুড়ি নিয়ে গালি দিই। এটা আমার এলাকার সবাই জানে এবং মজা করে এটা নিয়ে। তো আমি ওই ছেলেকেও কিছু বলি নাই। তো আমার ভাই মনে করেছে, আমার কাজিন, যারে বোধহয় রাতের বেলা গলায় পাড়া দিব এরকম ভাবছে। কিন্তু আমি দেখেছি 3 দিনও আর কিছু হয়নি। পরে আমার যে কিছু বললি না কেন, চাষিরে গালি দিল। চাষি আমার জায়গা তো হয়তো, চাষিরে গালি দিল। আমি তো ভাবছি তুই ওরে সোজা করে ফেলবে। আমি যে, ভাই শোনো, আমার এলাকা, আমার বাজার, তুমি এনে দাঁড়ানো, আমার বন্ধু বান্ধব দাঁড়ানো, আমার আত্মীয় স্বজন, এইখানে আমাকে একটা গালি দিছে, হয় উন্মাদ, না হলে কারো তারা কেউ উস্কাইছে, নাহলে কোনো পাগলে, তারপরে ওজন আয়তন আমার অর্ধেক। তাহলে এইটার পিছনে কেউ আছে, তা আমি তো কারো ফাঁদে বাড়া দেবো না। আমি তো কোনো বিড়ালের সাথে শুধু বাক্সিং আসুক যাবো। ভারত এইভাবে চুপচাপ আছে। ভারত তখন কি তাদের মতো খেলতেছে। কখনো উপদেশটাকে ঘেটি ধরে বিদায় করে দিতেছে, কখনো 1.5 কোটি। এখনই দেখছেন কি পুশিন, পুশিনের দেখছেনটা কি? আমরা অনেক কিছুই জানি, অনেক কিছুই আছে। সময়ের আগে অনেক কিছু বলা যায় না। আর সময়ের আগে বললে কেউ আল্লাহ রলি বলবে, কেউ শয়তান বলবে। তাই কোনটাই হইতে চাই না। আল্লাহ রলিও বলুক, এটাও চাই না। শয়তান বলুক, ওটা তো চাবই না। তো আমরা অনেক কিছুই জানি। ভারত কেন ফরিদ ভাই, আপনাকে তো জিন্দা অলি বলে অনেকেই, তো কমেন্টে দেখি। হ্যাঁ, দুষ্ট লোকেরা আমার জিন্দা পীরও বলে। এখন জনগণের ভালোবাসা যদি শয়তানও বলে, কিছু করার নাই। আর তো জিন্দা পীর বলে। যাই হোক, আবার ভাই আমার ওই যে আমির হামজার মতো আবার টাটকা অলি বললেন না, আমি মাপসাহি ওই অলি আমি হইতে পারবো না ভাই। ওরকম জামাতি টাটকা অলি জিন্দা পীর কেউ যেন না বলে। যাই হোক, যেটা বলতেছিলাম, ভারত, আপনি দেখেন সীমান্তে, আপনি বললেন যে প্রমাণিত নয়, মানে আপনি একটা, যেহেতু আপনি এডিটর, আপনি ওই ভাষাতেই কথা বলবেন, আমরা জানি। আপনি এখন আলোচক বা সমালোচক হিসেবে আসেন নাই, আপনাকে এই ভাষাতেই কথা বলতে হবে। কিন্তু আমার বক্তব্য হলো, আপনি বাংলাদেশি নাগরিক, বাংলা ভাষায় কথা বলতেছে, তাদের ঠিকানা বলতেছে, বাপ দাদার নাম, শ্বশুর শাশুড়ির নাম, চাচা ভাতিজার নাম, সব বলতেছে, তাদের ভাষাতেও, চেহারাতেও, পোশাকে, সবকিছুই বলতেছে। আর বাংলাদেশি আপনি বলতেছেন যে প্রমাণিত হয়নি আদালতে।
তা 12 লক্ষ রোহিঙ্গা যে নিলেন এটা তো প্রমাণিত হয়েছে না, এরা যে বাংলাদেশি, এটা তো বোধহয় প্রমাণিত হয়েছিল মনে হয়, তার জন্য বোধহয় নিয়েছেন। আচ্ছা ওটাও বাদ দিলাম, ওই যে সৌদি আরবে যে 70,000 পাসপোর্ট দিলেন রোহিঙ্গাদের, বার্মা রোহিঙ্গাদের, ওরা নিশ্চয়ই আপনার বাংলাদেশি তাই না? ওইটা বোধহয় আদালতে প্রমাণিত ছিল। মানে ভারতকে আমি বারবার বলি যে নরম মাটি পাইলে বিলাই সেখানে হাগে, নরম মাটি পাইলে বিলাই সেখানে খামচাখামচি করে, কোনো পাকা বাড়িতে বিলাই খামচাখামচি করেন। তো ভারত হইলো কি জানেন, বড় দেশ, তারপর সনাতনী দর্শনটাই হচ্ছে তারা আপসকামী, ধৈর্য ধরে দীর্ঘমেয়াদী চিন্তা করে, মানে এরা সহজে কোনো ঝগড়া ফেসাতে যাইতেছে না। তাদের দর্শনটাই এরকম, সনাতনী দর্শনটা এরকম, বৈদিক দর্শনটা এরকম। দেখেন না 800 বছর আরব তুর্কি কই থেকে কই কয়েক 2-4টা টাকায় তরবারি ঘোড়া নিয়ে এসে 10-12 হাজার এসে পুরো ভারত দখল করে ফেলে। মানে এরা কত সরল এখন বুঝতে পারছেন তো? আপনি সৌদি আরব যান না দেখি 10-12 হাজার নিয়ে দখল করতে, আপনি তুরস্ক যান না 10-12 হাজার নিয়ে দখল করতে, পারবেন? পারবেন না। কিন্তু ভারতে সেটা পারা গেছে কেন? ইতিহাস কি বলে? 20,000 12,500 লোক আইনা 12,500 লোক আইনা 50,000 লোদি বাহিনীকে হারাই দিছে বাবর। মানে এরা কত উদাসীন। আসলে উদাসীন না, শুধু বৈদিক দর্শনটা এমন। যেমন আমি 5 বছর আগে মানুষের সাথে না রাগ করতাম, এখন করি না, কারণ বৈদিক সাহিত্য দর্শন চর্চা করি, ওগুলো প্রভাব পড়ে মানুষের উপর। তারপর আগে কোনো কিছু রাগ উঠতো, এটা করবো ওইটা করবো, ওরে থাপড়া মরে মারবো, এগুলো মনে হইতো 20 বছর আগে। কিন্তু চাণক্য নীতি পড়ার পর আমি জীবনে কারো গায়ে হাত দিই। কিন্তু যদি আমার সাথে কেউ লাগে, তার কিন্তু মায়ের হাঙ্গা না শাশুড়ি হাঙ্গা সহ দেখাই দিই, এবং এটা সবচেয়ে ভালো পদ্ধতি। আমার একজন উস্তাদ আছে, শুনে চাণক্য নীতি কাকে বলে। আমাকে আমাকে একজন ছেলে, তরুণ, আমার বয়সের তখন অর্ধেক, আমাকে একটু বেজ্জতি করে, আমি খুব আশাহত হই, মনক্ষুণ্ণ হই, ছোট হয়ে যাই। তো আমার যে মেন্টর ছিল, আমার গুরু, গুরু সবসময় চাই গুরু বিদ্যা, গুরু থাকা কিন্তু ভালো। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে গুরু বিরাট উপকারী। গুরু শিষ্য সম্পর্ক কিন্তু মারাত্মক। গুরু কিন্তু শিষ্যর জন্য জান দিতেও পারে, নিতেও পারে, শিষ্য গুরুর জন্য জান দিতেও পারে, নিতেও পারে। তো আমার গুরুরে বললাম, তোর মন খারাপ কেন, তুই তো এমনি চেহারা কালো, আরো চেহারা কালো দেখা যায় কেন? আমি বললাম, ভাই এই ঘটনা। তুই কি চাস? আমি বললাম, কিছুই চাই, আমি কি বলবো, পারতাছি না তো। তার পিছনে রাজনৈতিক ক্ষমতা, পুলিশের ক্ষমতা, গায়ে গতর তো পারবো, এক বক্সিং মারলে 7 দিন বিছানাতে উঠতে পারবো, এটা তো পারি, কিন্তু পরে তো সামনে পারবো। সে আমার আমার মনটা খারাপ। 15 দিন পরে দেখি তার ভাই চাচা বাপ কেউ এলাকায় নেই। আমি কই গেল? আমার গুরু এমন রাজনীতি চালাইছে, তার জিনা হারাম করে দিয়েছে এলাকা। কিন্তু সে সে যেটা করছে এটা আজ পর্যন্ত জানা, আজকে আপনাকে বললাম। আমিও যাই বলি, ভাই কি, আমি কিছু ভাই তা দেখি না, আমি তো জানি না। 10 বছর পরে বলছে যে ওদের এলাকা ছাড়া করছেন তিনি, তাদের রাজনৈতিক পথ খেয়েছেন তিনি, আমার গুরু মেন্টর। এটাকে বলে চাণক্য নীতি। সে কেউ জানে না যে আজকে আপনাকে বললাম, আজকে ওই বদমাইশ গুলো জানলো, তারা এখন কেউ আমার বন্ধু, তারা আজকে জেনে গেল, আপনার কথাতে জেনে গেল এটা আমার উস্তাদে করেছে। তাহলে বুঝলেন, এটি হলো চাণক্য নীতি। জানতেই পারবে না কি ঘটে গেল, জানতেই পারবে না। পাকিস্তানকে কি করেছিল 71-এ? পরিকল্পিত ভাবে ভারতের উপর হামলা করেছে। সেই হামলার ছক আঁকছিল ভারত, ছক করে ভারতের উপর হামলা করে আন্তর্জাতিকভাবে বৈধতা নিয়েছে পাকিস্তান আক্রমণ করার। বাস, বাংলাদেশের ভিতরে ঢুকে গেছে ভারত সেনা, ভারতীয় সেনা। তো এটা হচ্ছে রাজনীতি। তো পাকিস্তান ওই খেলাটাই খেলতেছে, কিন্তু পাকিস্তানের তো চাণক্য নীতি নাই। তাদের হলো হুইস্কি জেনারেল, সবগুলা উপরে উপরে বলে তেরা মেরা রিস্তা কিয়া লাই লাই লাল্লা, কিন্তু সবগুলো নাম হলে কারো নাম হুইস্কি জেনারেল, কারো নাম ব্রান্ডি জেনারেল। আপনি দেখেন পাকিস্তান, জিন্নাহ, মুসলমান, ইসলামী প্রজাতন্ত্রের জনক, সে কার সাথে প্রেম করতো? হিন্দু মানুষের সাথে, পরে বিয়ে করছে মেয়ের বয়স। আল্লামা ইকবাল হিন্দু মানুষের সাথে প্রেম করতো, এটা জানেন? লিয়াকত আলী খান, পাকিস্তানের প্রধানমন্ত্রী, বিরাট ইসলামী নেতা, এরা কার সাথে পীড়িত করছে একটু খোঁজ নিয়ে। এই 3জনই মহান নেতা পাকিস্তানিদের দৃষ্টিতে, মুসলমানের দৃষ্টিতে 3জনই অবৈধ সম্পর্ক ছিল নারীদের সাথে। তো এগুলো প্রতি এই ব্রান্ড, আর ইয়া টিকার যে জিয়াউল হক, এগুলো ব্রান্ডি জেনারেল সবাই জানে, হুইস্কি জেনারেল সবাই, তাদের পাকিস্তানিরাই বুদ্ধিজীবীরা এগুলো লিখছে, তারা হুইস্কি জেনারেল, ব্রান্ডি জেনারেল। তো তারা পারবে ভারতের সাথে? দেখেন না, বিনা গুলি, বিনা বোমা, বিনা বিমান হামলা, বিনা যুদ্ধে পাকিস্তানকে ভিখারিস্তানে বানিয়ে দিয়েছে। তো বাংলাদেশ, পাকিস্তানের ছোট ভাই, পারবে ভারতের সাথে? তো ভারতের সীমাতে যেগুলো ঘটতেছে, আপনি আদালতের প্রমাণ দেখান, আইন দেখান। বার্মার ব্যাপারে তো আইন দেখালেন না, ভারত চুপচাপ আছে, মানে এই না যে আপনি জিতে গেছেন। ধরেন আমাকে 10 বছরের একটা শিশু আমাকে প্রতিদিন থাপড়ায়, খামসা মারে, ডেল মারে, ক্রিকেট বল দিয়ে মারে, ব্যাট দিয়ে মারে, ওকে আমি ক্ষমা করে দেওয়া মানেই কি সে আমার সাথে শক্তিশালী? কারণ 10 বছরের শিশু, ওরে সর মারলে ওর বাপ সহ করে যাবে, একবার হাট হয়ে যাবে। কিন্তু আমি তো যাবো না ওই 10 বছরের শিশুর সাথে। কিন্তু যদি আমার চোখে খোঁচা মারে, তখন আমি বসে থাকবো? তখন তো ঘেটি ধরে একটা, মানে আমাদের জামালের ভাষায় বলে চেঙ্গা মারা বলে, এক চেঙ্গা আমার মোর বাপ সহ জমার মধ্যে পার হয়ে যাবে। তো আমাদের বাংলাদেশের কপালে তাই আছে। এই ভারতের সাথে আমরা যেগুলো করতেছি, পাকিস্তান চাচ্ছে যুদ্ধ হোক, তুরস্ক চাচ্ছে যুদ্ধ হোক, যেটা আপনার চ্যানেলে বহুবার বলেছি, যে পাকিস্তান এবং তুরস্ক প্ল্যান করেছে যে শত্রুকে মারতে, বাঘ মারতে শত্রুকে পাঠাও। আমার সাথে রাশেদ ভাইয়ের শত্রুতা, কিন্তু আপনি হলেন বাঘ, আপনারা মারতে তার আমি পাঠাবো।
দুইটাই আমার লাভ। আপনি যদি মরেন বাঘ মূল্য লাভ, রাশেদ ভাই মূল্য লাভ, দুই দিকে আমার লাভ। পাকিস্তান তুরস্ক এই কাজটা করতেছে, বাংলাদেশ এটা বুঝতে পারতেছেন, কারণ আকল তো কম। এমনি মুসলমান, আমরা মুসলমানদের এমনি আকল কম থাকে আল্লাহ দিলে। আল্লাহর আমাদের পৃথিবীর যে দেশে যাবেন মুসলমানদের সবকিছু বেশি, বাচ্চা বেশি, কাচ্চা বেশি, বউ বেশি, দাসী বেশি, বলৎকারী বেশি, ঠিক আছে, সবকিছু বেশি, শুধু আকলটা আল্লাহ একটু কম দিছে। এটা আল্লাহ কম দেয় নাই, মানে আমরা এটা ব্যবহার করি কম, কারণ আকল তো পৃথিবীতে সব মানুষের সমানই, ঠিক আছে, ব্যবহারের উপরে নির্ভর করে। এই যে আমি কথা বলতে পারি, আকল এই দিকে ব্যয় করছি, আরেকজনের আকল আছে সে আরেক দিকে ব্যয় করবে। আপনি উপস্থাপনা চল, আমার উপস্থাপনায় দেন, আমি তালগোল পাকায় ফেলি। ওই যে আরপি স্টেশনে যাই, আমি এত বলতে পারি, উপস্থাপনা মনে করেছিলাম খুব সহজ কাজ, এত সহজ না। পৃথিবীর কোনো কাজই সহজ না, কোনো কাজই করে। এই যে আপনি চুপ করে বসে আছেন, মনে হয় যে উপস্থাপক তো চুপ করে আছে, না, এটা কঠিন কাজ। আমাকে আপনার এখানে দেন উপস্থাপনা করতে, আমি আওলাই ফেলি। অলরেডি মাঝে মধ্যে গিয়ে এত কথা বলতে পারি 5 ঘন্টা, কিন্তু উপস্থাপনা করতে গিয়ে আওলাই ফেলি, অথচ উপস্থাপক নীরব থাকে। এটাই হলো মেধার ব্যাপার, এটাই হলো ভারত। ভারত চুপ করে আছে মানেই সে অযোগ্য, দুর্বল, আপনি তারা ধ্যান করবেন, ত্যান করবেন। এই দেশের শিশু বাচ্চারা বলে ভারত দখল করবে। বলেন কি বুঝবেন? ভিকটিম কার্ড খেলা ছাড়া ভারতের সাথে আপনি জিততে পারবেন। এই যে কষা জাহিদ বা পেতিপাড়া জাহিদ, মান্না ভাইয়ের সাবেক পেতিপাড়া, আর এখন একটু প্রমোশন হয়েছে তাই তারা পাড়া বলি। তো এই যে পাড়া, এটা কিন্তু সে নিশ্চিত থাকেন আপনি, এটা কোনো না কোনো গোয়েন্দা সংস্থার পরামর্শে এই পাটপাড়িটা সে করেছে, ইচ্ছা করে এই বিতর্কটা তৈরি করেছে। তবে এই বিতর্ক সে আসলে ভারতের পক্ষে না বাংলাদেশের পক্ষে, বিএনপির পক্ষে না বিপক্ষে, ঠিক, হ্যাঁ, এটা আমি শুনেছি, কিন্তু এটা চুলকায় ঘাও বানায়, চুলকায় চুলকায় ঘাও বানায় মলম দিলে তো লাভ নাই। আপনারা কে বলছিল লাল পাসপোর্ট ছাড়া যাইতে? কে বলছিল? বল তো আপনি, আপনি ডাউন যদি তুলে দেন তাহলে তো কেউ তো আপনাকে, ভলিবল তো খেলেছেন বা ব্যাডমিন্টন খেলেছেন, কম বা অন্তত হয় ব্র্যাকেট খেলেছেন জীবনে একবার দুইবার হলো। তো আপনি যদি ডাউনটা তুলে দেন সামনে থেকে, তাহলে আপনার প্রতিপক্ষ কি করবে? কারণ আপনি তো দুইবার টাচ করতে পারবেন না, আপনার যে বলটা থাকবে, তাই না, ফ্লাওয়ারটা আপনি দুইবার টাচ করতে পারবেন না। ভলিবল তা পারবেন না যখন এইবার আসবে, তাহলে আপনার তো ডাউন মারবেই। তো এখন ওই যে আমাদের জামালপুরে জালে একটা কথা আছে, কি বলে হয়ে গেলে আর হাইকোর্ট করলেও ফিরে না, ঠিক আছে, এগুলো হাইকোর্ট করলে আর ফিরবে, বাংলাদেশে যা বেজ্জতি হয়ে গেছে। তবে এখানে গেম হয়েছে, এর পিছনে বিহাইন্ড দ্য স্ক্রিনে কিছু না কিছু ভাই ঘটেছে, যেটা আমাদের রাশেদ ভাই বললেন। আমার কেন যেন মনে হচ্ছে এটা একটা পরিকল্পিত ঘটনা, এটা কারোরই ভুল না, না ভারতের ভুল, না ভারতের কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত, না জায়েদ পাঠানোর ভুল, না, এগুলো পরিকল্পিত ভাবে করা হয়েছে। এটা আমরা হয়তো 1 মাস 2 মাস 10 দিন বা 1 বছর 2 বছর পরে জানবো যে এই ঘটনার বিহাইন্ড দ্য স্ক্রিনে কি ছিল। এটা আমরা পরে জানতে পারবো, এর আগে আমরা জানতে পারবো না, এটাই স্বাভাবিক। তবে যে ডাকাডাকি করে এখন আপনি ঘাও বানায় মলম দেওয়ার দরকার আছে? দরকার কি ভাই, ঘাও বানায় না মলম লাগবে না। এখন আপনি ভারতের কূটনীতিকদের ডাকতেছেন, ভারতের কাছে আপনি নিন্দা জানাইতেছেন বা কৈফিয়ত তলব করেছেন। আমার মতে জাহিদ পাঠার কানে ধরে কৈফিয়ত নিতে হবে, তুই বেটা লাল পাসপোর্ট ছাড়া গেলি কেন, এই কৈফিয়ত আগে দে, তাহলে তো যে ভেজাল মিটে যায়। আপনি আরেকজনের দোষ দিবেন, আপনার পোলা রাস্তার মধ্যে সবার সামনে গাজার কল কিনে ঘুরবে, তো মানুষ তো চটকানা 2-1টা দিবেই। আর আপনি যদি পরে বলেন যে জাহিদ সাহেব, যে ফরিদ সাহেব, আর রাসেল সাহেব আমার পোলারে থাপড়া দিলেন কেন, আপনার পোলারে কে বলছে বাজারের মধ্যে গাজার কল কিনা টানাটানি করতে? গাজার কলকে আপনার ঘরে বয়ে খালি দিত, আমরা কেউ দেখতাম না, গন্ধ শুনেই বলতাম শুধু মাসুর সাহেবের পোলা গাজা করে, এই পর্যন্তই বলতাম, চটকানা তো দিতে পারতাম না। তো আপনি চটকানা খাওয়ার ব্যবস্থা করেছেন, চটকানা তো খাবেনি, এটা স্ট্রিট পিপলের ভাষায় বললাম, এটা তোর ভাষা না, এটা হলো কূটনৈতিক ভাষায় না। আর কূটনৈতিক ভাষায় যদি বলি যে আপনি যদি স্বেচ্ছায় ভুল করেন, আপনার ভুলের দায় অন্য কেউ নেবে না। কারণ বিশ্ব রাজনীতিতে আপনি ঘরে যাহা ইচ্ছা তাই করেন, আপনি ঘরের বউয়ের সাথে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, বাইরে তা করতে পারবেন? আপনি বউ পোলাপানের সাথে যে ব্যবহার করেন, বন্ধুর সাথে যে ব্যবহার করবেন, বাইরে তা করতে পারবেন? এই যে দেখেন, আপনি এখন উপস্থাপক, আপনি এখন বক্তা না, আপনি চাইলেও ইচ্ছা থাকলেও কথা বলতে পারবেন না। আর আমি এখন ইচ্ছা থাকলে উপস্থাপনা করতে পারবো না, রাশেদ ভাই আমি চাইলে উপস্থাপনা করতে পারবো না, কারণ উপস্থাপক আপনি, যার যে ক্যারেক্টার সেটা তো আপনাকে, সেই চরিত্রে তো আপনাকে অভিনয় করতে হবে। তা আপনারা বানাইছে উপদেশটা, আপনি ছিলেন বুটকালাই, বুটকালাই থেকে তারা গ্রামের সন্দেশ বানাইছে, তা আপনি বুটকালাই থেকে সন্দেশ বানাইছে, একটু অভিনয় করেন রে ভাই। আমারও যদি কালকে এরকম বড় পদে দেয়, আমার আচার আচরণের পরিবর্তন হতে হবে না? এই যে যেভাবে কথা বলি, আমি কিভাবে তখন বলতে পারবো আমার ভাবির পোলারা কি করে, কোথায় আমার ভাবির পোলারা, এগুলো বলতে পারবো যদি আমার আপনি এমপি বানাই দেন, মন্ত্রী বানাই দেন, উপদেষ্টা বানাই দেন, বা সরকারের কোনো গুরুত্বপূর্ণ পদে দেন, বা রাষ্ট্রদূত বানান, আমি কি বলতে পারবো আমার ভাবির পোলারা কোথায়? তখন আমার ভাষায়, আচরণে, চেহারায়, পোশাকে, কথায়, ভাষায়, টোনে পরিবর্তন আনতে হবে। আমি এখন টকশোতে আছি, আমি কি এখন জনসভায় যে ভাষণ সেটা দিতে পারবো? আমি তো এই এর চেয়ে বেশি বলতে পারি জনসভায়, তা আমি কি এখানে জনসভার ভাষণ দিব? আবার যখন আমি জনসভায় যাবো, আপনার মতো আমি টকশোর এই পিরিতার আলাপ করবো, তখন তো আমাকে সেই টোনে বলতে হবে। যার যার যেখানে মঞ্চে যার যে অভিনয় লেখা আছে, যার যে ক্যারেক্টার আছে, সেইভাবে আপনাকে অভিনয় করতে হবে। ভুল জায়গায় করলে তো হবে না। বাইতুল মুকাররমে আমরা 3 জন যাই, যদি বলি আমি আব্দুল মালিক সাহেব পড়াইছে আজকে জুম্মা নামাজ আমরা পড়াবো, আমাদের তো জুতা পেটা করবে। তো এগুলো মনে রাখতে হবে। আর যেটা সর্বশেষ হলো যে আপনি নেপালে একটা কথা বলছেন, ওটা দিয়ে শেষ করি।
সেটা হলো ভারত কি আপনার কাছে হাঙ্গা বইছে যে আপনার বাড়ির উপর দিয়ে আপনাকে কারেন্ট দিতেই হবে, টাকা দিলেই? এটা আপনার কারা কইছে? কোন জায়গায় আপনার সাথে ভারত দলিল করছে? 93,000 সৈন্যকে আত্মসমর্পণ করায় আপনার দেশে মুক্তিযুদ্ধ করে একটা দেশ বানাই দিল, তার নাম মুখে নিতে আপনি ব্যথা পান। আর ভারতের ঠেকা পড়ছে যারা আপনি সারাদিন গালি দিতেছেন, যাহা মন চায় তাহাই তার নেতাদের গালি দেন, তাদের এত ঠেকা পড়ছে। অন্য আপনার 14 গোষ্ঠী, আপনার ভাই ভাইস্তে, আপনার পোলা মেয়া সহ আমার সারাদিন গালি দেয়। আর আমার বাড়ির উপর দেয় এটা আপনি ডিশ লাইনের তার আনবেন, আমার বাড়ির উপর দিয়ে আপনি ওয়াইফাই তার নিয়ে আসবেন। এত ঠেকা পড়ছে আপনার সাথে আমার, আপনার এত মরদ, আপনার রাস্তাতে ঘুরায় আরেক জায়গাতে 1.5 মাইল যদি আপনি নিয়ে আসেন। যত চুক্তি আপনি করেন, কেউ যদি মনে করে আমার জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে বা আপনার সাথে আমার সম্পর্কে যখন তখন বাতিল করতে পারে। বাংলাদেশের সাথে তো এখনো চুক্তি আছে, আপনি বিদেশি কোনো শক্তিকে বাংলাদেশে জায়গা দিতে পারবেন না, আপনি মানছেন? আপনি এখনো বাংলাদেশের চুক্তি আছে ভারতের সাথে, কোন সরকার বাতিল করে নাই, এই ইউনূসও বাতিল করে নাই, তারেক রহমান এসে বাতিল করে নাই, কারো বাবার ক্ষমতা নেই সেই চুক্তি বাতিল করার। বলা আছে যদি ভারতের বিরুদ্ধে বাংলাদেশে কোনো সামরিক তৎপরতা, জঙ্গি তৎপরতা চালান, তাহলে ভারত যখন তখন আপনার দেশে সেনাবাহিনী ঢুকিয়ে দিতে পারে। এটা চুক্তিতে এখনো আছে। চুক্তি থাকলে সব মানে আপনি মানছেন? আপনি তো ভাবির পোলাদের কথাতে পাকিস্তানকে ঢুকাইছেন, আপনি তো ভাবির পোলাদের আন্দোলনে আপনি আরো বড় বড় মায়ের ভাতাদের ঢুকাইছেন, যারা মায়ের ভাতারের মতো শক্তি, তাদের ঢুকানো হয়েছে। পরাশক্তির কথা বলা হয়, তাদের ঢুকানো হয়েছে। ভারত তো চাইলে আপনার উপরে সেনা অভিযান চালাইতে পারে, এটা আমাদের চুক্তিতে আছে। এখন যদি ভারত তা করে আপনি মানবেন? ভারত যদি বলে আমার সাথে তোমার চুক্তি আছে, সেনা পাঠাবো, মানবেন আপনি? আপনি তো আপনার দেশের 1.5 কোটি লোকই নিতেছেন না, সেনাবাহিনী যদি ঢুকে। চুক্তি হইলেই যে আপনার সাথে চুক্তি হওয়া মানে তো হাঙ্গা বসানো। এটা তো বাংলাদেশ না যে চুক্তি দিচ্ছেন আপনি আমেরিকার কাছে, আপনি মুসলিকে হাঙ্গা বই আসছেন, ওই 60 কোটি টাকার জাহাজ আসছে যেটা 150 কোটি টাকা বেচতো, কাটিং কুটিং করে সেটাকে আপনি আবার ফেরত দিলেন। ভারত তো বাংলাদেশ না, সে চুক্তি করলে আপনার কাছে হাঙ্গা বসে নাই তো। চুক্তি হলেই তো সবাই না, জাতীয় নিরাপত্তা লেখা থাকে, সব চুক্তিতে লেখা থাকে জাতীয় নিরাপত্তা, সেফটি ফার্স্ট, ন্যাশনাল সিকিউরিটি ফার্স্ট। আমার বাড়িতে যদি আপনার পোলা আগুন লাগায়, আইসে আমার ঘরে আগুন লাগায়, সোফাতে আগুন লাগায়, খাটে আগুন লাগায়, আপনার পোলার আমি যাইতে দিব, আমার বাসায় ঢুকতে দিব, যতই আপনার সাথে আমার খাতির থাক, যতই আপনার সাথে আমার খাতির থাক, দিব আপনার আমি দিব না, আপনি আমার দিবেন, আমার পোলারা যাইতে দিবেন না। যেমন আমার মেয়ে ছোটবেলা এর বাড়িতে গিয়ে ওর শাড়িতে আগুন লাগাই দিত, ওর প্যান্ট আগুন, চুলার আগুন নিয়ে শরীর ঢুকে দিত। আমার বাচ্চারা মোটামুটি একরকম মানে সবসময় একজন পাহারা রাখতে দিত, আমার বাচ্চাকে ঘরে ঢুকে দিত না, জানা যে ঘরে আগুন লাগাবে। তো এগুলো তো আপনি তো এগুলো তো জাতীয় নিরাপত্তার অংশ। তো আপনাকে কে এগুলো কার টাকা পড়ছে এ করবে? ভারত আপনার কাছে হাঙ্গা বুঝে নাকি সারাদিন গালি দিবেন? সেই ভারতের বিরাট মানে ভারত আপনার কাছে এত দয়ার ভিক্ষা আপনাকে ভারতকে নিতে হবে যে কোন দেশ থেকে কি আনবেন সব আপনার দিতে হবে। অপেক্ষা করেন কয়দিন পরে কারেন্ট তো দূরের কথা, আকাশপথ বন্ধ হয় কিনা, এই জন্য অপেক্ষা করতে থাকেন, বুঝতে পারছেন? এই জন্য অপেক্ষা করেন। সারা রাত রামায়ণ পইরা সকালে উঠা কয় সীতাকার বাপ। শিলং সালাউদ্দিন কইছে যে ইয়েরে নিয়ে আইবো, কারে? বেনজিরকে নিয়ে আইবো। শিলং সালাউদ্দিন রাখে এটা জিজ্ঞান যে স্যার আপনি তো 6 বছর ভারতের শিলংয়ে পলাইয়া আছিলেন, রাজকীয় আলে আছিলেন, আপনারা তো আওয়ামী লীগ সরকারও আনতারে নাই, আপনি এখন কেমনে আনবেন তারে? এর আগে জিসান আর আরাফ রহমান এই দুইজনেরই আনতারে নাই, কারণ একজনের নেপালের পাসপোর্ট আর একজনের ভুটানের পাসপোর্ট। আরাব খান হ্যাঁ, আর এই বেনজিরের ব্যাপারে যেটা বলা হচ্ছে ওনার তো পর্তুগিজ পাসপোর্ট, আবার দুবাইয়ের 10 বছরের গোল্ডেন ভিসা আছে। এখন দুবাই যদি কোনো কারণে এই লোকেরা ফেরত দেয়, কালকে ওয়ার্ল্ড ওয়াইড ইয়ে হয়ে যাবে যে দুবাই আসলে আর সেফ হ্যাভেন না। পৃথিবীর সমস্ত দুর্নীতির কালো পয়সা একসময় যাইতো কোথায়? সুইস ব্যাংকে। কিন্তু সমস্যা হচ্ছে যে ওইখানে যার কালো পয়সা এটা মরে গেলে সব শেষ, সুইস সরকারের যাইতো গা। এখন দুবাইতে যে আপনি মাসুদ সাহেব বাংলাদেশে বৈশা এমন এমন লোক আছে যে আপনি 2 লাখ দিরহাম বাংলাদেশে বৈশা দিবেন, দুবাইতে আপনার নামে ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট রেজিস্ট্রি হয়ে যাবে। 10 দিনের ভিতরে ওরাই ব্যবস্থা করে দেয়, আপনার ইয়ে আছে। তো সরকার একটা জায়গা দিছে যে কালো টাকা, ব্ল্যাক মানি নিয়ে আসো। দুবাই গভর্নমেন্ট জানে না এই টাকা কোত্থেকে কিভাবে আসে। আর সবচেয়ে বড় মজার বিষয় কি জানেন? আওয়ামী লীগ সরকার না বলে ফ্যাসিস্ট, আওয়ামী লীগ সরকারের সব কাম ভালো, তো এই বেটার বিরুদ্ধে মামলা সব তো আওয়ামী লীগ সরকারের আমলে। তাহলে সে আমলের মামলা এগুলো কেমনে ভালো হয়ে গেল, তারা ধরে আনতে হইব। দুবাই গভর্নমেন্ট এখন যে চালাচালি চলতেছে ফেরত আসবে না। এবং আমার কাছে যাই নিউজ আছে তাতে এটা যে গতকালই সে আবার তার বাসায় চলে গেছে, এটা নিচে নিয়ে ওনার বাসায় চলে গেছে গা, কিছুই হবে না। কারণ কি হবে, মিলিয়ন বিলিয়ন ডলার ওখানে ইনভেস্ট আছে। যদি আমাদের সালাউদ্দিন সাহেব বইলা কথা সত্য হয় যে লক্ষ হাজার কোটি টাকা ওইখানে আছে, কোথায়? দুবাইতে। তো দুবাই কি সোনার ডিম পরা হাঁস কি কেউ কোনোদিন ভাই জবাই দেয়? রাইখা দিব, কারণ ব্যবসা চলতে না, ব্যবসা বাণিজ্য সব বেচা দিব, চলে যাবো গা, ছাইরা দিব। সুতরাং এটা আনতে পারবে না, কারণ পর্তুগালের ভিসা ওনারা ফেরত দিতে হলে পর্তুগাল দিতে হবে।
এখন লেখা যাবো ন্যাশনালিটি নিয়ে, যে এটা কোন দেশের। আপনি তো কইছেন বাংলাদেশের, সেহারা সুরুত বাংলাদেশ, কিন্তু পাসপোর্টে তো অন্য দেশ। কি করবেন? কোন উপায় আছে? উপায় নাই। ওনারা পর্তুগাল ফেরত দিতে পারে, ডিপুট করলে পর্তুগালের দিকে ডিপুট করবে, তাও করবে না, কোনো কিছুই করবে না। এটা যেমন আছে, এটা ওই যে আমি কিছুক্ষণ আগে কইলাম যে এমন কোন একটা কিছু ঘটতেছে বাংলাদেশের ভিতরে যার সমস্ত কিছু যাতে আপনার নজর না দেন, সেই জন্য এদিকে অমুকরে আনে, এদিকে কষা ধরা খায়, ওইদিকে মশা মারে, ওইদিকে বর্ডারে যায় আমাকে বিজিবি কয় এই তুমি গুলি চালাইলে আমি গুলি চালাই তোমাকে ব্রাশ করে ফালাই দিব। আর এগুলো খুব জোরে জোরে টিভিতে দেখাইতেছে। কষা জাহিদের সাথে অরিজিনালি কি হয়েছে এটা পত্রিকাওয়ালারা লেখে না কেন? কয়ে যে বাবারে তথ্য উপদেষ্টা, আবার অরিজিনাল কথা লিখে দিলে হয়তো দেখা যাবে পত্রিকার ডিক্লারেশন বাতিল, বিপদে পড়া যামুকা, ওইটা লেখিস না। এই সে মূল কাহিনী। সুতরাং ফেরত আনতে পারবে না, এটা গ্যারান্টেড লেখা রাখেন। ফেরত আনতে পারবেও না, দুবাই ফেরত দিবেও না। দুবাই এবং তুরস্কে টাকার কই হচ্ছে না, আপনি কই থেকে আয় করেছেন। আরেকটা প্রশ্ন আমার বেনজির আহমেদ সম্পর্কে। বেনজির আহমেদের এত খারাপ লোক, এর নাকি হাজার হাজার কোটি টাকা মেরে দিয়েছে, তে কয় কোটি টাকার চার্জশিট দিচ্ছেন বলেন তো দেখি। হাজার হাজার কোটি টাকার দাবি তুললেন, বেনজির সাহেব মেরে নিয়ে গেছে, এত খারাপ লোক, চার্জশিট দিলেন 14 কোটি। ইয়ার কি পাইছেন? এই